জনাব হেলাল, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে সামনের নির্বাচন ঘিরে বিএনপির নানান প্রচারণা বা তৎপরতা রয়েছে, সেই নির্বাচন ঘিরে বিএনপির আগের যে জামাতের সাথে তাদের যে জোট, সেখানে স্পষ্টতই এই মুহূর্তে এক ধরনের দূরত্ব তো রয়েছেই। সব মিলিয়ে বিএনপির বর্তমান রাজনীতিটা কি, এবং সেখানে আগের রাজনীতির থেকে কি কি পরিবর্তন আসলে আপনারা সামনে আনতে চান? দেখেন, রাজনৈতিক পরিবর্তন কি কি আনতে চাই আমরা, রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবটা দিয়েছি এটা তো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে 31 দফা, তাই না? আর রাজনীতির গুণগত পরিবর্তনের কথাও আমি আলোচনার প্রথমার্ধে যেটা বলেছি। এখন বলা হচ্ছে যে আপনার যে এখন একটা বিরাজনীতিকরণ, অর্থাৎ রাজনৈতিক একটা শূন্যতা চলছে। কারণ আমাদের বিভিন্ন তর্ক এবং বিতর্কে যে পরাজিত ফ্যাসিবাদ তাদের দুর্বৃত্তায়ন কিন্তু ঢাকা পড়ছে। আমাদের বিভিন্ন তর্ক এবং বিতর্ক উঠানো হচ্ছে, এবং সেই তর্ক বিতর্কের ফলে আমাদের যে জন্য গণ অভ্যুত্থান আমরা করেছি, বিশেষ করে গণতন্ত্র এবং বৈষম্য। বৈষম্য ছিল বিধায়িত, গণতন্ত্র ছিল না। গণতন্ত্র থাকলে তো আর বৈষম্য থাকতো না। এইটার জন্যই তো আমাদের এই যে 17 বছরের যে ব্যাপী যে বিপ্লব, যদিও আপনারা এটা নিয়েও একটা বাইনারি তৈরি করেছেন যে 17 বছরের বিপ্লব না 34 দিনের বিপ্লব, এই আলোচনা আমি এখন যাচ্ছি না। তা আমাদের যে লক্ষ্য ছিল গণতান্ত্রিক ধারা প্রবর্তন করা এবং একটি নির্বাচনের বা একটি নির্বাচিত প্রতিনিধি বা রাজনৈতিক শক্তি দেশ পরিচালনা করবে, সেই জিনিসটার থেকে যেন বিভিন্ন তর্ক এবং বিতর্ক এই জিনিসটাকে ঢেকে ফেলছে। এবং যে নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিভিন্নভাবে আপনার মুখোমুখি বাধাগ্রস্ত করবার জন্য কতগুলো শব্দ এনে মুখোমুখি দাঁড় করাচ্ছে, যেমন সংস্কার, বিচার, স্থানীয় পরিষদ নির্বাচন আগে হবে না, জাতীয় নির্বাচন আগে হবে। তারপরে আবার দেখলাম ডাকসু আমাদের ছাত্র সংসদ নির্বাচন, যেটা খুবই অপরিহার্য, সেইটা আগে হবে না। মানে আমাদের কাছে সব কিছু ধোঁয়াশা মনে হয় যে আমরা যে জন্য অভ্যুত্থানটা হলো, শহীদ মুগ্ধ বা আপনার শহীদ ওয়াসিম এবং আমাদের সেই আবু সাইদ, এরা যে রক্ত দিল কি শুধুমাত্র আপনার কোটা সংস্কারের জন্য? যদি আজকে কোটা সংস্কার যে আন্দোলনটা, সেটা যদি সরকার কোটা মেনে নিত, তাহলে কি আপনার ধারণা এই আন্দোলন হতো না? তাহলেও হতো, কারণ তখনও রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয় রয়েছে, আন্দোলন চলছিল যে আপনার। সুতরাং এই যে আমাদের যে আন্দোলনের যে আকাঙ্ক্ষাটা ছিল যে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা, নির্বাচিত প্রতিনিধি দেশ চালনা করবে, কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি হবে না, মাফিয়া থাকবে না, সেই তার প্রধান চিকিৎসা ছিল যে একটি আপনার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালনা করা। সেটা সরকার আপনার ঘোষণা করলো যে 26 সালের 30শে জুন, এবং আরেকটা ডেট দিয়েছে 25 সালের শেষ অব্দে। দুইটা ডেট আপনার দিয়েছে, কিন্তু এই দুইটা ডেট অনেক লম্বা সময়। আমরা বলেছি কি কি করতে চান সেটাও আপনি পরিষ্কার করে বলেননি। এর মধ্যে আমি দেখলাম যে বিভিন্ন রকম, যেটা বললাম যে বিভিন্ন রকম বাইনারি তৈরি করা হচ্ছে, যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিচার প্রক্রিয়া ছাড়া নির্বাচন হবে না, অনেক কথা বলা হচ্ছে। অথচ আমরা দেখেন পরিষ্কার করে বলছি, সবাই উদ্দেশ্যে বলছি যে দেখুন, এখন একটা জাতীয় ঐক্যের প্রয়োজন, যে নির্বাচন এবং সংস্কার, বিচার সব কিছু একই সাথে চলতে পারে, তাই না? সব কিছু একই সাথে চলতে পারে। আপনি একটাকে যখন থমকে দিতে চান, তখন আমাদের সন্দেহ সৃষ্টি হয় যে 2007 সালে এরকম কিন্তু কতগুলো বাইনারি তৈরি করা হয়েছিল, যেটা আপনি নাজমুল সাহেবকে বলেছেন পরিবারতন্ত্র, বলছেন না একটা কথা, এরপরে সংস্কার, এই কথাগুলো বলে বলে আপনার 2007 সালে সবচেয়ে জঘন্যতম নির্বাচন বাংলাদেশে 8 সালে হয়েছে। এত মতলববাজি নির্বাচন, ওই নির্বাচনে আমি নিজেও পার্টিসিপেট করেছি। সুতরাং আমার বোধোদয় হয়েছে যে সবচেয়ে বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে জঘন্যতম নির্বাচন হচ্ছে ওইটা, এবং ওই নির্বাচনের দ্বারা বাংলাদেশে একটি 17 বছরের ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। ওই নির্বাচন আপনি দেখেন, ওই নির্বাচনের যারা কুশীলব ছিল, তারাই কিন্তু এই বাইনারিগুলো বিভিন্নভাবে উস্কে দিচ্ছে, বিভিন্ন জায়গার থেকে উস্কে দিচ্ছে। সুতরাং আমাদের সন্দেহ হয় যে আমরা যে বিজয় অর্জন করেছি, এত রক্ত, এত সংগ্রামের মধ্য দিয়ে 17 বছরব্যাপী মানুষ আন্দোলন করেছে বিভিন্নভাবে, শেষ পর্যায়ে আমাদের যে বীর ছাত্র ভাইয়েরা তারা এই উপসংহারটা আনলো। আমি সবসময় বলি যে ওই গণ অভ্যুত্থানের সন্তান হলো আমাদের এই বীর ছাত্র ভাইয়েরা। নেপোলিয়ান বোনাপার্ট যেমন আপনার ফ্রান্স বিপ্লবের সন্তান বলা হয়, ঠিক আমাদের ছাত্র ভাইয়েরা তাই। সেখানেও একটা বাইনারি তৈরি করা হয়েছে, ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র, ছাত্র মানে আমাদের বিশাল ছাত্র সমাজ, ছাত্র
সমস্ত রাজনৈতিক দলের তো অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, তাদের ব্যাপক ভূমিকা রয়েছে, ব্যাপক এই আন্দোলনকে তারা সবাই রয়েছে। অর্থাৎ ছাত্রের ডেফিনেশন দিতে যায় গুটি কয়েক ছাত্রকে যখন বলা হয়, এবং তখন কিন্তু আমাদের সন্দেহ তৈরি হয় যে আসলে আপনারা কি করতে চাচ্ছেন। এই জন্য আমরা বলি এই ডক্টর ইউনূস সরকারকে যে আপনি একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, আপনার কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে, অনেক ভালো কিছু আশা করে, যে বাংলাদেশে অন্তত গণতন্ত্রটা আপনি ফিরিয়ে দিয়ে যাবেন, যে গণতন্ত্রের জন্য আমরা সেই 71 থেকে কাঁদছি, যে গণতন্ত্রের জন্য বিভিন্ন সময় গণতন্ত্র আসছে, হোঁচট খেয়েছে, কিন্তু 24-এর যে গণ অভ্যুত্থান এটা অনেক রক্তের বিনিময়, এবং এই 24-এর গণ অভ্যুত্থান অন্য সমস্ত বিপ্লবকে ছাড়িয়ে গেছে, পৃথিবী অন্য বিপ্লবকে ছাড়িয়ে গেছে। এই গণ অভ্যুত্থান যে 17 বছর ব্যাপী, বিশেষ করে শেষ 34 দিনে যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং আমাদের তরুণ প্রজন্মরা যে বীর দর্পে দাঁড়িয়েছিল গুলির সামনে, সেই প্রতিশ্রুতিকে নিয়ে যারা আজকে খেলতে চান, আপনার ষড়যন্ত্র করতে চান, প্রতিবেশী রাষ্ট্রেও আপনি দেখছেন যে আমাদের এই পরিবর্তনটাকে ভালোভাবে নেয়নি। এটা আপনি দেখছেন যে প্রতিবেশী রাষ্ট্র আমাদের এই পরিবর্তনটাকে ভালোভাবে নেয়নি, এবং আবারও দেখছেন যে যারা পরাজিত শক্তি তাদের একটা বিরাট অংশ এই দেশে এখনো রয়ে গেছে, এবং শুধু রয়ে যায়নি, ঘাপটি মেনে নেই, ওত পেটে নেই, তারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় রয়েছে। সেটা আপনি প্রশাসনে বলেন, পুলিশে বলেন, আর আপনার বিশ্ববিদ্যালয়গুলো বলেন, বিভিন্ন মিডিয়াতে বলেন, সব জায়গায় রয়ে গেছে। অতএব সব মিলিয়ে আমরা মনে করি যে একটা অরাজনৈতিকভাবে যদি দেশ পরিচালনা করা হয়, দেশে যদি রাজনৈতিক শূন্যতা হয়, তাহলে দেখেন দ্রব্যমূল্য আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি, আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেননি। আমরা এই সরকারের কোনো ব্যর্থতাকে আমরা সহ্য করতে পারি না, কারণ এই সরকারের ব্যর্থতা মানে অভ্যুত্থানের ব্যর্থতা, বাংলাদেশের ব্যর্থতা, জনগণের ব্যর্থতা। এই জন্য বলছি যে আপনি এই রাজনৈতিক শূন্যতাকে দীর্ঘায়িত না করে আপনি যতটুকু সংস্কার করলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, নির্বাচিত প্রতিনিধিরা একটি রাজনৈতিক দল যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, একটি অরাজনৈতিক সরকারের সেই শক্তি থাকে না। যেহেতু আমি বলছি যে বাইরের যে দেশগুলো তারা আপনাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি, তারা এখনও ষড়যন্ত্রের তীর ছুটছে। সুতরাং আমরা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যেসব সেক্টর থেকে বিভিন্ন রকম বাইনারি তোলা হয়, যেমন আজকে দেখলেন স্থানীয় সরকার যে সংস্কার কমিটি, তারা বলল যে আরও 90 দিন মানে 3 মাস লাগবে এইটা জমা দিতে, এবং আপনার প্রস্তাব আবার বলল যে জনগণের সাথে কথা বলে নাকি বোঝা গেছে যে জনগণ স্থানীয় নির্বাচন আগে চায়। আমি আমি ভালো করে বলতে চাই যে কোন কনসেনসাসের ফলে, অর্থাৎ কোন সেন্সাসের ফলে, জরিপের ফলে আপনি এইটা বুঝলেন যে জনগণ এইটা আগে চায়। যেমন ধরেন আমাদের নির্বাচন কমিশন সংস্কার কমিটি বলেছিল 31শে জানুয়ারি, 31শে ডিসেম্বর দিবে, সেটা কোন কারণে 15 দিন পিছিয়ে দেওয়া হলো? তাকে তো বলা উচিত যে তার কাজ শেষ হয়নি, অথবা তাকে কেউ চাপিয়ে দিয়েছে। তিনি বলেছে আমি আগের থেকে হোমওয়ার্ক করেছি, আমার সব করা সম্ভব। তিনি 31শে ডিসেম্বর ডেট দিয়েছিল, সেটাকে আবার 15 দিন পিছিয়ে দিল। আবার এই আপনার প্রশাসন সংস্কার নিয়ে কি তুগলকি কাণ্ড আপনার প্রশাসন হলো, প্রশাসন চ্যালেঞ্জ করলো সরকারকে, এটা হতে পারে যে 24 ঘন্টা নাকি পদত্যাগ করতে হবে।